অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে আটক ৮২। সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। আজ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অন্তত ৩০০ লকার উন্মুক্ত করবে দুদক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এই তল্লাশি। পোড়া রোগীর ৫০ ভাগে ২৪ ঘন্টার মধ্যে চিকিৎসা না নেওয়ায় বাড়ছে মৃত্যু ঝুঁকি। জানুয়ারিতে বার্ন ইনস্টিটিউটে রেকর্ড ভর্তি। এবং মেক্সিকোর তাবাসকো রাজ্যে ট্রাক বাস সংঘর্ষে ৪১ জনের প্রাণহানি। আগুন লেগে বাস পুড়ে ছাই, ঘটনাস্থলে যাত্রীদের মৃত্যু। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে ৮২ জন আটক করেছে যৌথ বাহিনী। যতদিন পর্যন্ত সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত অপারেশন চালাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে খামার বাড়িতে এক অনুষ্ঠানে শেষে উপদেষ্টা আরও বলেন, গাজীপুরের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। এদিকে দেশের বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে যৌথ বাহিনী। আরও জানাচ্ছেন আরিফ হোসেন। শুক্রবার রাত থেকেই সারা দেশে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। চিহ্নিত সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী, ৫ আগস্টে ছাত্র জনতার খুনিদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজে বের করছে যৌথ বাহিনী। চলছে গ্রেফতার। ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, রংপুর ও সিলেট সহ দেশ জুড়ে সেনাবাহিনীর সদস্যদের বিশেষ চেকপোস্ট বসানো হয়, যেখানে সড়ক চলাচল করা মোটরসাইকেল, প্রাইভেট কার ও ট্রাক সহ সন্দেহভাজন যান তল্লাশি চলে। বিশেষ করে শহরের প্রবেশ ও বের হওয়ার প্রধান পয়েন্টে দেখা যায় বিশেষ নিরাপত্তা। গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের ধীরাশ্রমের বাড়িতেও এই অভিযান চালায় র্যাব। শুক্রবার রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এরপরই অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গাজীপুর সহ সারা দেশে গতকাল অভিযান শুরু করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট নিয়ে রোববার কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই সময় তিনি বলেন, যারা দেশকে অস্থিতিশীল করছে তাদের এই অপারেশন হান্টে টার্গেট করা হচ্ছে। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। ৫ পুলিশ কর্মকর্তা গ্রেফতার প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ৫ জন পুলিশ কর্মকর্তা, এটা তো আপনারা সবাই জানেন যে ওটা আপনাদের মিডিয়ায় কিন্তু চলে আসছে, এটা কেন তাদের আটক করা হয়েছে। আমার তো জিজ্ঞেস সকালে পেপারে হয়তো পড়ে আসছেন, ওইটার মধ্যে লেখা আছে। আইনের ফাঁক দিয়ে যাতে কোনো অপরাধী বের হয়ে যেতে না পারে সে বিষয়ে নজর রাখছে আইন শৃঙ্খলা বাহিনী। শারমিন পুতুল, এখন, ঢাকা। রাত থেকে গাজীপুর সহ সারা দেশে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। এ নিয়ে আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান, নোয়াখালীতে রয়েছেন নাসিম শুভ এবং খুলনা থেকে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী। শুরুতেই যেতে চাই গাজীপুরে ইফতেখারের কাছে। ইফতেখার, জানাবেন যে অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত তথ্য যেটা পাওয়া যাচ্ছে যে ৮২ জনকে আটক করা হয়েছে, এবং এই অভিযানের সবশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে? সাকিব, আসলে শুক্রবার রাতে যে সাবেক মন্ত্রী আকাম মোজাম্মেল হকের বাড়িতে যে শিক্ষার্থীদের উপর যে আওয়ামী সন্ত্রাসীদের যে হামলা ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর থেকে কিন্তু গাজীপুর উত্তপ্ত এবং গতকাল দিনভর আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সহ অন্যান্য সংগঠনগুলো বিক্ষোভ সমাবেশ করেছে এবং গতকাল সন্ধ্যার সময় কিন্তু একজন গুলিবিদ্ধ হয়েছেন দুর্বৃত্তদের গুলিতে। এবং এইসব ঘটনাকে ঘিরে কিন্তু গাজীপুর গত দুদিন ধরেই বেশ উত্তপ্ত এবং এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে অপারেশন ডেভিল হান্টের যে ঘোষণা এসেছে, এরপরে আমরা গতকাল রাতভর দেখেছি যে গাজীপুরের যে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে, বিভিন্ন যে গাজীপুরের প্রবেশ পথগুলো রয়েছে এবং
সেই সব জায়গায় তল্লাশি চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ পৃথক পৃথকভাবে অভিযান পরিচালনা করেছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থার যারা সদস্যরা রয়েছে, ডিবি পুলিশ, তারাও কিন্তু বিভিন্ন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় কিন্তু তারা অভিযান পরিচালনা করেছেন এবং আমরা আজকে জানতে পেরেছি যে এখন পর্যন্ত ৮২ জনকে আটক করা হয়েছে এবং এই ৮২ জন মূলত গাজীপুরের যে বিভিন্ন থানায় গুলোতে রয়েছে, সেই থানাগুলোতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আসলে কোন মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় কিংবা কোন ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয় সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা অস্ত্র উদ্ধার হয়েছে কিনা সে বিষয়ে কিন্তু খোঁজ খবর রাখছিলাম, তবে এখন পর্যন্ত অস্ত্র উদ্ধারের কোনো নির্দেশনা নাই। তবে তারা বলছেন যে কিছুক্ষণ আগেও আমরা জেলা পুলিশের যিনি পুলিশ সুপার তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু সরকারের উচ্চ পর্যায় থেকে এই নির্দেশনা এসেছে এবং সেটি গাজীপুর এই অভিযানটি পরিচালনা করা হবে, সেক্ষেত্রে তারা কিন্তু দিন রাত ২৪ ঘন্টায় তাদের এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা যায় এবং যে অবৈধ অস্ত্রগুলো যেগুলো ছড়িয়ে রয়েছে সেই অবৈধ অস্ত্রগুলো যতক্ষণ পর্যন্ত পুলিশের হেফাজতে না আসবে তাদের এই অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি এই অভিযানকে কেন্দ্র করে আমরা দেখেছি যে বিভিন্ন যেসব স্থানগুলোতে আমরা জানতাম ৫ই আগস্টের আগে দেখেছিলাম যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা তাদের আনাগোনা ছিল কিংবা ৫ই আগস্টের পরেও গত দুদিনের এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গাজীপুরে এখন যে পুরুষ শূন্য হয়ে পড়েছে অনেক এলাকায়, কোথাও আওয়ামী লীগের কোনো কর্মী সমর্থক কাউকে কিন্তু আসলে পাওয়া যাচ্ছে না। তো পুরো এলাকাটি আসলে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং এই অপারেশন যে ডেভিল হান্ট যৌথ বাহিনীর সেটি কিন্তু পরিচালিত হচ্ছে এবং সেটির তথ্য কিন্তু আমরা পরবর্তীতে আরো জানতে পারবো। তো আমাদের আরেক সহকর্মী রয়েছেন নোয়াখালীতে, নাসিম শুভ, আমরা জানবো সেখানকার সবশেষ তথ্য। ইফতেখার, গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পরপরই কিন্তু নোয়াখালীর যেই বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রয়েছে হাতিয়া উপজেলায় নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ সহ তাদের কিন্তু যৌথ বাহিনীর অভিযান হয়েছে এবং সেই অভিযান থেকে এখন পর্যন্ত আমরা সবশেষ যেটি জানতে পেরেছি ৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী। তবে তাদের নাম ঠিকানা এখনো কিন্তু আমাদের কাছে প্রকাশ করেনি। যৌথ বাহিনী বলছে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং আমি এই মুহূর্তে যেখানে আছি নোয়াখালী সদর উপজেলায়, আমরা সেখানেও দেখছি এখানেও কিন্তু আমার পিছনে যৌথ বাহিনী, সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান চলছে। আমি কথা বলেছি নোয়াখালীর সেনা ক্যাম্পে যিনি লেফটেন্যান্ট কর্নেল রয়েছেন রিফাত আনোয়ার, তার সাথে তিনি জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত যে অপারেশন ডেভিল হান্ট তার আওতায় আসলে যারাই বিভিন্ন ধরনের অস্ত্র সহ অবৈধ অস্ত্র যাদের কাছে রয়েছে এবং যারাই দেশের রাষ্ট্রের যে স্থিতিশীল পরিস্থিতি সেটি অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের জন্যই কিন্তু মূলত এই অপারেশন এবং এই অপারেশনের আওতায় কিন্তু যে সকল অপরাধীরা পালিয়ে থেকে আসলে দেশকে অস্থিতিশীল করতে চায় এবং সরকার বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত তাদের জন্যই কিন্তু এই অভিযান। তো জানিয়ে রাখি সেটি হচ্ছে বৃহস্পতিবার আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী ধানমন্ডি ৩২-এ যে বঙ্গবন্ধুর বাড়িটি ছিল সেটি ভাঙচুরের যখন ঘোষণা এসেছিল সেই ঘোষণার পরপরই কিন্তু সারা দেশেই ভাঙচুর চলে এবং নোয়াখালীতেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ঘটে। ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ঘটনার পরপরই কিন্তু নোয়াখালী ৬ আসনের যিনি সংসদ সদস্য রয়েছেন তার বাড়িতেও হামলা ভাঙচুর করতে গেলে সেখানে কিন্তু ছাত্রদের উপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলিবর্ষণ করে এবং সেই প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক রয়েছেন আব্দুল হান্নান মাসুদ, তার অনুরোধে কিন্তু নোয়াখালীর হাতিয়াতে এই যৌথ বাহিনীর অভিযান আরো শক্তিশালী হয় বলে আমরা জানতে পেরেছি। তো আমরা এই বিষয়ে আরো জানার জন্য এই মুহূর্তে যাব খুলনাতে, সেখানে আছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, আসলে খুলনাতে অপারেশন ডেভিল হান্টের কি ধরনের প্রভাব পড়েছে জানাবেন। শুভ, গতকাল রাত থেকে কিন্তু অপারেশন ডেভিল হান্টের যে অভিযান সেটি শুরু হলেও খুলনাতে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখিনি। খুলনাতে কিন্তু স্বাভাবিকভাবে যে অভিযানগুলো প্রশাসনের হয়ে থাকে সেগুলোই কিন্তু চলছে। বিশেষ করে এই যে নগরীর বিভিন্ন এলাকায় কিন্তু চেকপোস্ট বসানো রয়েছে কেএমপির, এর পাশাপাশি যৌথ বাহিনীর যে টহল সেটিও কিন্তু চলমান রয়েছে। এর পাশাপাশি যৌথ বাহিনী বিভিন্ন জায়গায় কিন্তু রেগুলার যে অভিযান তারা চালিয়ে থাকে সেই অভিযানগুলো কিন্তু এখনও পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে খুলনা মেট্রোপলিটন পুলিশের যে অভিযানগুলো চলে থাকে সেই অভিযানগুলো কিন্তু এখনও পর্যন্ত চলছে এবং গত ৩ থেকে ৪ মাসে কিন্তু খুলনাতে অনেক বেশি সন্ত্রাসী যে কর্মকাণ্ড সেগুলো দেখা দিয়েছে এবং যার ফলে কিন্তু প্রশাসন বেশ সতর্ক অবস্থানে
রয়েছে এবং তারা এই সন্ত্রাস দমনে কিন্তু কাজ করে চলেছে বলে জানিয়েছেন এখানকার পুলিশ কমিশনার। এর পাশাপাশি খুলনাতে কিন্তু প্রত্যেকটা জায়গায় খুলনাতে যেসব জায়গাতে প্রবেশ পথগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু বেশ নজরদারি জোরদার করা হয়েছে। তবে অপারেশন ডেভিল হান্ট নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো কথা আমরা শুনিনি। তবে যতদূর সম্ভব আজকে থেকেই কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে অপারেশন ডেভিল হান্টের যে অভিযান সেটি। তবে এ ব্যাপারে কিন্তু এখনো নিশ্চিত করে কোনো কর্মকর্তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছুই জানাননি। তবে খুলনাতে গত 4 মাসে যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো হয়েছে, বিশেষ করে প্রায় 13 থেকে 14 জন কিন্তু খুন হয়েছেন সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে। এর পাশাপাশি অনেকেই আহত হয়েছেন ছুরিকাঘাত, তারপরে বিভিন্নভাবে কিন্তু তাদের আহত করা হয়েছে অনেককে। তো এই বিষয়টা কিন্তু বিবেচনা করে সব মিলিয়ে প্রশাসন কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছে এবং অপারেশন ডেভিল হান্ট কিন্তু ডেভিল হান্টের যে অভিযান সেটি কিন্তু খুব দ্রুতই খুলনাতে শুরু হতে পারে। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে সবশেষ খবর। আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন বিভিন্ন প্রান্ত থেকে, তারা জানাচ্ছিলেন অপারেশন ডেভিল হান্ট যেটা শুরু হয়েছে সেই সম্পর্কে। এদিকে ইসি সচিবালয়ে RFIDর বার্ষিক সাধারণ সভায় কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। যত প্রোগ্রাম আছে এগুলো মানুষের কাছে পৌঁছানো, সুতরাং আপনাদেরকে আমরা একদম মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে আমরা বিবেচনা করি। অ্যাটলিস্ট আমরা বর্তমান কমিশন আপনাদেরকে সেইভাবে বিবেচনা করি। আপনারা যে একটু বললেন যে আমরা ফ্রি ফেয়ার ইলেকশন আশা করি, এটার জন্যই তো আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া তো এটা সম্ভব হয় না। দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা লাগবে এটার জন্য। আমরা 4-5 জন কমিশনার মিলে বা আমার কিছু কর্মচারী মিলে 200-300 লোক মিলে এটাকে সাকসেসফুল করা সম্ভব হবে না আনলেস আই গেট কোঅপারেশন ফ্রম অল পিপল লাইক ইউ অ্যান্ড দি রেস্ট অফ দ্য কান্ট্রি। সবাই যদি সর্বস্তরের লোকজনের যদি সহযোগিতা পাই, ইনশাল্লাহ আমরা যে কমিটমেন্ট জাতিকে দিয়েছি সেটার জন্য আমরা কাজ করছি। এবং আপনারা 2-1 তো আমাদের অসুবিধার কথা আমাদের পক্ষ হয়ে অলরেডি তুলে ধরেছেন, আমরা কি অসুবিধায় পড়েছি। যাই হোক, অসুবিধা আসবে, অনেক নানাবিধ অসুবিধা আসবে। এই অসুবিধাকে মোকাবেলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ, এবং আমরা যাওয়ার জন্য প্রস্তুত এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব। তো আজকে আমাদেরকে যে দাওয়াত করেছেন এই জন্য আমরা অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমাদেরকে যে স্মরণ করেছেন। আমার সহকর্মীদের তরফ থেকে আমি আপনাদেরকে অভিনন্দন জানাই আমাদেরকে এইখানে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করি এই ধরনের ইন্টারাকশন চলতে থাকবে। আমাদের এখানে একটা সমস্যা কি জানেন, আমাদের বাঙালির চরিত্রের মধ্যে একটা এমন হয়ে গেছে যে কেউ একটু সমালোচনা করলো বা বিরূপ মন্তব্য করলো মন খারাপ করে ফেলে। আমি একদম মন খারাপ করি না। আমার যদি কেউ গালিও দেয় আমি মন খারাপ করি না। এটা তার নিজের দৃষ্টিভঙ্গি। একটা বিষয়, একটা ইস্যুতে 18 কোটি মানুষ একরকম চিন্তা করবে, এটা তো আশা করা তো মুশকিল। কিন্তু আমাদের সমস্যা হলো আমরা মনে করতে চাই যে সব লোক আমার দল করবে, সব লোক আমাকে সাপোর্ট করবে, এইখানে গোলমালটা হয়ে যায়। এইটা না, মতদ্বৈততা থাকবে, ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকবে, সব কিছু মিলিয়ে এটা আমাদেরকে চলতে হবে। এই জন্য একটা বিষয়ে যে কোনো একটা ইস্যুতে এখানে সব যারা সাংবাদিক ভাইরা আছেন, ভাই বোনেরা আছেন, সবার কি চিন্তা এক হবে এটা আশা করা তো ঠিক না। একই বিষয়ে ভিন্ন ভিন্ন চিন্তা থাকবে, এটা স্বাভাবিক, ইটস এ হিউম্যান টেন্ডেন্সি। কিন্তু এই জিনিসটা আমরা মানতে পারি না। কিন্তু এইটা মানার অভ্যাস আমার আছে। আমার যদি সমালোচনা করেন আই উইল বি রাদার হ্যাপি যে আই মাস্ট হ্যাভ ডান সামথিং রং। নিশ্চয়ই জন্য আই উইল গেট কারেক্টেড। আমি নিজেকে শুধরে নেব। আপনাদের যদি দেখি যায় কোনো কিছু পয়েন্ট আউট করেন, আমি নিজেকে ঠিক করে নেবো যে দেখবো যে এটা আমার তো দেখার দরকার। যদি সবাই তালিয়া বাজাতে দেশটা 12টা বাজিয়ে দিয়েছি। আমরা এই তালিয়া বাজাতে আমরা দেশটাকে 12টা বাজিয়ে দিয়েছি। সুতরাং এই তালিয়া বাজায় আমাদেরকে ভুলে যেতে হবে। আমাদেরকে দেখতে হবে প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সবকিছু সুচারুরূপে বিবেচনা করতে হবে। একজন একটা কথা বললো আর আমি শুধু তালিয়া বাজালাম, এটা যাতে না হয়, এটা আমাদের মনে রাখা উচিত। একটা কথা বলতে হয় কি, আপনারা কিছু মনে করবেন না ভাই, আমরা ইলেকশন কমিশনে যারা আছি আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না। এটা আমি আগেও বলেছি। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। আমরা নিরপেক্ষ থাকতে চাই, আপনারা আমাদেরকে সাহায্য করবেন। আমরা নিরপেক্ষ থাকতে চাই,
এবং একটা বিষয় পরিষ্কার আমার কাছে, আমার আন্ডারস্ট্যান্ডিং, ইলেকশন কমিশনকে গালি দেয়, ইলেকশন কমিশনকে যখন সমালোচনা করে, এটা আমার গায়ে লাগে, তীরের মতো লাগে। ইলেকশন কমিশনকে যখন কেউ সমালোচনা করে, এখন আমার গায়ে তীরের মতো লাগে, যদি আমার বেশি দিন হয় নাই। কারণ বাট বিকজ আই ওন দিস অর্গানাইজেশন, আই বিলং টু দিস অর্গানাইজেশন, যে যতদিন আছি, যতক্ষণ আছি, এইটা আমার অর্গানাইজেশন, আই এম দ্য গার্জিয়ান অফ দিস অর্গানাইজেশন। সুতরাং এটা আমার খুবই লাগে। এবং আমার কাছে একটা, শুধু যদি কেউ যদি বলে যে ইলেকশন কমিশনের এত বদনাম, এত কিছু কেন হলো, 100টা কারণ বলতে পারবেন, কেউ 200টা কারণ বলতে পারবেন, কিন্তু আমার কাছে 1 নম্বর কারণ হলো পলিটিক্যাল কন্ট্রোল অফ দি ইলেকশন কমিশন। এইটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বড় কারণ। রাজনীতির কাছে ইলেকশন কমিশনকে সঁপে দেওয়া, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। সুতরাং এইটা যদি বন্ধ করা না যায়, যে রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায়, তাহলে দেখবেন যে আমি মনে করি যে আবার সেই পুরানো জিনিস রিপিট হবে। এবং আমার কাছে দেয়ার মে বি 1000 রিজনস, 1000 কারণ থাকতে পারে। সবচাইতে বড় কারণ আমার বিবেচনায় রাজনৈতিক নিয়ন্ত্রণ অন দ্য ইলেকশন কমিশন, এইটা আমার কাছে খুব বড় কারণ মনে হয়েছে অতীতে। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, যে কোনোভাবে বেরিয়ে আসতে হবে, নাইলে কিন্তু ইলেকশন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না, আবার সেই পুরানো ইতিহাসের পুনরাবৃত্তি হবে। এটা আমার অন্তরের বিশ্বাস, আমি এটা আন্তরিকভাবে এটা বিশ্বাস করি। আর ইলেকশন কমিশন একা শুধু নষ্ট হয় নাই, আমাদের প্রতিটা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে। দোষ যদিও সবাই ইলেকশন কমিশনকে দিচ্ছে, কিন্তু আমি তো দেখি যে কোন প্রতিষ্ঠানটা ভালো আছে বলেন, কোন ইনস্টিটিউশনটা অক্ষত আছে বলেন। প্রত্যেকটা যেখানে যাবেন আপনি, যে ডিপার্টমেন্ট আপনি যান না কেন, অল দি ইনস্টিটিউশনস আর রটেন নাও। হোয়াই? বাগেরহাটের ফকিরহাটে ছাত্র জনতার উপর গুলি, বোমা বিস্ফোরণ এবং স্থাপনা ধ্বংসের অভিযোগে বাগেরহাটের সাবেক 2 সংসদ সদস্য সহ আওয়ামী লীগের 35 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। রফিকুল ইসলাম মিঠু নামে এক ব্যক্তি ফকিরহাট থানায় এই মামলাটি দায়ের করেন। এর মধ্যে বাগেরহাটে 1 আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, তার ছেলে বাগেরহাট 2 আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময় ও সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানের নামেও রয়েছে। মামলার অন্যান্য আসামিদের মধ্যে বাগেরহাট 2 আসনের সাবেক সংসদ সদস্য মীর শওকত আলী বাদশাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক ভুইয়া হেমায়েত উদ্দিন ও বাগেরহাট পৌরসভা মেয়র খান হাবিবুর রহমান রয়েছেন। এজাহার সূত্রে জানা যায়, গেল 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলি, বোমা বিস্ফোরণ ও গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা হয়। এই মামলায় এরই মধ্যে সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে পানির নিচে কি আছে তা দেখতে পানি সেচের ব্যবস্থা করছে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আরিফ হোসেন, যুক্ত হব তার সঙ্গে। আরিফ, 32 নম্বরে জাদুঘর ভবনের নিচে কি আছে এবং ফায়ার সার্ভিস কি পানি সরানোর কাজ করছে কিনা সবশেষ তথ্য জানাবেন। সাকিব, এটি বস্তুতপক্ষে 32 নম্বরে যে বাড়ির কথা বলা হচ্ছে সেটি না, তার পাশের একটি ভবন, যে ভবনটি কনস্ট্রাকশন ভবন, এটি ইতিমধ্যেই তৈরি করা হচ্ছে, 1 তলা পর্যন্ত উঠেছে এবং এর বেসমেন্টটি পুরোপুরিভাবে হয়ে গিয়েছে, অর্থাৎ 3 তলা বেসমেন্ট রয়েছে। আমরা যদি আপনাকে একটু দেখাই, উৎসুক জনতা বলছেন যে এখানে আয়না ঘর রয়েছে। এর প্রেক্ষিতেই আজকে সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি দল তারা সেই বেসমেন্টের যে পানি ছিল সেই পানি তারা সেচ করেছেন। ইতিমধ্যেই তাদের কাজ শেষ হয়ে গিয়েছে এবং পুরোপুরিভাবে পানি তারা সরিয়ে ফেলেছেন এবং এই জায়গাটিকে এখনও উৎসুক জনতার ভিড় রয়েছে। কিছু মানুষ নেমে দেখছেন যে এর মধ্যে কোনো ধরনের কোনো কিছু রয়েছে কি না। তবে এখন পর্যন্ত বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছেন, যারা ঘুরে এসে দেখছেন তাদের মধ্যে কেউ মন্তব্য করছেন যে এটি আয়নাঘর, আবার কেউ বলছেন যে এটি লিফটের জায়গা, আবার কেউ বলছেন এটি কনস্ট্রাকশনের নিচের জায়গা। সব কিছু মিলিয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে যারা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার তারাই ভালো বলতে পারবেন। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন
যে এখানের যতটুকু পানি ছিল তাদের উপর নির্দেশনা ছিল এই পানিটুকু সেচ করে ফেলা, এবং তারা সেটাই করছেন। সকাল থেকে 2টি পাম্প নিয়ে তারপর এটি সেচ করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে নিচে এই যে আয়না ঘর যেই জায়গাটিকে বলা হচ্ছে সেই জায়গাটিতে নেমে 2জন ব্যক্তি তারা কিন্তু দেখছেন, খুঁজছেন যে কোনো ধরনের স্থাপনা তৈরি অথবা এখান থেকে অন্য কোনো জায়গায় যাওয়ার কোনো ব্যবস্থা ছিল কিনা। কেউ কেউ আবার বলছেন যে সাবেক আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা তিনি তার 41 সাল পর্যন্ত তার ক্ষমতা টিকে রাখার জন্য এ ধরনের গুপ্ত জায়গা তৈরি করেছেন, যে জায়গায় তারা মানুষজন আটকে রেখে তারপরে তার মতাদর্শের বিরুদ্ধে হলেও আটকে রাখতেন, এমন কিছু অভিযোগ রয়েছে। তবে উৎসুক জনতা বিভিন্ন জায়গা থেকে আসছেন, রাজধানীর অনেক জায়গা থেকে তারা এসে ঘুরে এই জায়গাটিকে দেখছেন, যাতে এখানে কি রয়েছে সেটি তারা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য এখানে রয়েছে। কেউ কেউ এই কথিত আয়না ঘরের মধ্যে যেই রড ইট পেয়েছেন সেগুলো তুলে তুলে হাতে দিচ্ছেন, এবং কেউ কেউ আবার দেখতে পাচ্ছি আমরা চারদিক থেকে কিছুটা পানি এখানে জমে রয়েছে এবং সেই পানি আরও বাড়ছে, পড়ছে। তবে এখন পর্যন্ত ধানমন্ডি 32 নম্বরে যারা রয়েছেন, আমরা দেখেছি বঙ্গবন্ধুর যে বাড়িটি ছিল অর্থাৎ শেখ মুজিবের, সেই বাড়িটি ইতিমধ্যেই 4 ভাগের 3 ভাগ ভেঙে ফেলা হয়েছে, এক অংশ দাঁড়িয়ে আছে। এছাড়া পাশের যে কনস্ট্রাকশন ভবনটি ছিল তার নিচে আয়নাঘর রয়েছে, এমন গুজবের ভিত্তিতে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন এবং তারা এসে দেখছেন আসলে এখানে কি রয়েছে। তাদের এক একজনের মন্তব্য এক এক রকম। সাকিব, ধানমন্ডি 32 নম্বরের বাড়িটিতে আন্ডারগ্রাউন্ডে কি আছে সেটা দেখার জন্য ফায়ার সার্ভিস এই মুহূর্তে কাজ করছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে আজ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অন্তত 300 লকার উন্মুক্ত করবে দুর্নীতি দমন কমিশন। সে বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন। নিয়ন, জানাবেন যে বাংলাদেশ ব্যাংকে দুদকের কর্মকর্তারা কখন নাগাদ যাবেন এবং সবশেষ কি তথ্য রয়েছে আপনার হাতে? প্রথমেই বলি যে যেমনটি বলছিলেন যে বাংলাদেশ ব্যাংকে আজকে দুদকের কর্মকর্তারা আসার কথা রয়েছে। তারা যে লকারগুলো ফ্রিজ করেছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের, সেই লকারগুলোর মধ্য থেকে তারা আজকে বেশ কয়টি লকার খুলবে। তো সংখ্যাটি আসলে এই মুহূর্তে দুদক জানায়নি, কারণ তারা একই দিনে হয়তো সবগুলো লকার খুলতে পারবে না, কারণ এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের দুদকের মাধ্যমে আদালতের নির্দেশনা অনুসরণ করে 300টি লকার কিন্তু ফ্রিজ করা রয়েছে। এটি মূলত হচ্ছে, এর আগে যদি বলে রাখি যে এর আগে যখন সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকার খোলা হয়, সেদিন দুদক বেশ কিছু লকার কিন্তু তারা, যেটি বাংলাদেশ ব্যাংক সেফ ডিপোজিট বলে থাকে তাদের কর্মকর্তাদের জন্য, যেটি ফ্রি সার্ভিস সেবা দিয়ে থাকে, তো সেখানে বেশ কিছু সিলগালা করা লকার তারা দেখতে পায়, যেই কারণে পরবর্তীতে তারা বা আদালতে হচ্ছে সেই সকল কর্মকর্তাদের যে লকারগুলো রয়েছে সেগুলো ফ্রিজ করার জন্য আদালতে আবেদন করে, এবং আবেদনের প্রেক্ষিতে আদালত নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংকে যে সেগুলো যেন ফ্রিজ করে রাখা হয়, এবং পরবর্তীতে দুদক আদালতের কাছে অনুমতি চায় সেই লকারগুলো যেন ধাপে ধাপে তারা খুলতে পারে, এবং তার জন্য যেন প্রতিবার যেন কোনো ধরনের অনুমতি নিয়ে আনা লাগে। তো এই জন্য আদালতের কাছ থেকে একেবারে তারা সেই লকারগুলো খোলার অনুমতি নিয়ে রেখেছে। তো এটি 2 সপ্তাহ আগে আমরা সেই নির্দেশনা আদালত থেকে দুদক পেয়েছিল। তো তারই ধারাবাহিকতায় আজকে দুদকের একটি টিম 12:30 থেকে 1টার মধ্যে বাংলাদেশ ব্যাংকে আসার কথা রয়েছে, যেখানে তারা আজকে যে 300টি লকার ফ্রিজ করা আছে সেই লকারগুলোর মধ্য থেকে আসলে তারা বেশ কয়েকটি লকার তারা খুলবে। এটি মূলত যে অবৈধ সম্পদ বা অনিয়মের মাধ্যমে যেই অর্থ উপার্জন করা হয়েছে বা যেই সম্পদ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের যাদের আছে, সেই সন্দেহ বা সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু সেই লকারগুলো খোলা হবে। তো প্রথমে তারা আসলে অভিযোগ যাদের বিরুদ্ধে তারা তদন্ত করেছে বা অভিযোগ রয়েছে সেই লকারগুলো তারা ধাপে ধাপে খুলবে। তো সেখানে প্রথম যেই লকারটি খোলা হয়েছিল সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর, তার লকারটি খোলা হয়ে থাকে, এবং সেই লকারে কিন্তু বেশ কিছু বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। আমরা জানি যে নগদ যে বৈদেশিক মুদ্রা রাখার বিষয়টি কিন্তু সম্পূর্ণ অবৈধ, সেই মানি লন্ডারিং শাস্তির আইনের মধ্যে পড়ে। তো সেই জায়গায় দেখা গেছে যে এসকে সুরের যে লকারটি ছিল সেই লকারে প্রায় 2 লাখ মার্কিন ডলার এবং
55,000-এর মতো হচ্ছে ইউরো এবং 1 কেজির মতো স্বর্ণসহ বেশ কিছু অবৈধ অর্থ বলা চলে সেগুলো পাওয়া যায়, কারণ তার কাছে যখন সম্পদের হিসাব চাওয়া হয়েছিল সে দিতে পারেনি। তো সেই ধারাবাহিকতায় সেদিন যে লকারগুলো তারা দেখেছিল সিলগালা করা আছে, যেগুলো আসলে অনুমতি ছাড়া বাংলাদেশ ব্যাংকের লকার খোলা যায় না, সেই অনুমতি প্রাপ্তিতে, আদালতের অনুমতির প্রাপ্তিতেই তারা আজকে বাংলাদেশ ব্যাংকের 300 লকার ফ্রিজের মধ্যে বেশ কিছু লকার খুলবে। তো এই ছিল আমার কাছে লকার খোলা নিয়ে দুদকের সর্বশেষ তথ্য। কিছুক্ষণ পরই দুদক যাবে বাংলাদেশ ব্যাংকে এবং সেখানে কর্মকর্তাদের 300 লকার খোলার ব্যাপারে তারা জানিয়েছে। সে খবর জানিয়েছিলেন আতাউর নিয়ত। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। শীত মৌসুমে ঢাকা সহ আশপাশের হাসপাতালগুলোতে বেড়েছে দগ্ধ রোগী। এদের মধ্যে শিশুর সংখ্যা উদ্বেগজনক। জেলা হাসপাতালে দগ্ধ রোগীরা পর্যাপ্ত সেবা না পেয়ে ছুটছেন শহরে। আগুনে পোড়া রোগীদের 50 ভাগই 24 ঘন্টার মধ্যে চিকিৎসা না নেওয়ায় বাড়ছে মৃত্যু ঝুঁকি। কেবল জানুয়ারিতে রেকর্ড রোগী ভর্তি হয়েছে বার্ন ইনস্টিটিউটে। বিস্তারিত জানাচ্ছেন মুন্নাফ রশিদ, ছবি তুলেছেন মোহাম্মদ রাজীব শেখ। কুয়াশার চাদরে মোড়া এই জনপদ। শীত উপেক্ষা করে কৃষকের কর্মযজ্ঞ যেন নিত্যদিনের। তবে এবছর ঠান্ডা তুলনামূলক কম থাকলেও বয়স যেন তা মানতে নারাজ। যেখানে শিশু আর বৃদ্ধরা থাকে সবচেয়ে বিপাকে। গ্রামে খড়কুঠা দিয়ে এভাবে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা বেশ পুরনো। শীতের তীব্রতা অনুযায়ী সকাল কিংবা সন্ধ্যার পর এই আয়োজন চলে বিভিন্ন পাড়া মহল্লায়। তবে আগুন যতটা উষ্ণতা দেয় তার চেয়েও বেশি উদ্বেগ বাড়ায়, কেননা আগুন পোহাতে গিয়ে প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও কারো শরীর পুড়ে যাচ্ছে, ঝলসে যাচ্ছে ভবিষ্যৎ। শীত মৌসুমে ঢাকার পার্শ্ববর্তী গাজীপুরের হাসপাতালগুলোতে দগ্ধ রোগীর সংখ্যা বেড়েছে। তবে এসব হাসপাতালে বার্ন ইউনিট না থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে পাঠানো হয় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। 5 to 10% বার্নের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে স্বাভাবিক দৈনন্দিন কাজকর্ম করা কষ্ট হয়ে যায় তাদেরকে আমরা ভর্তি রাখি, কিন্তু কিছু ক্রিটিক্যাল পেশেন্ট থাকে যাদেরকে আমরা রেফার করে দিই। উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসা 4 বছরের হুমায়রা। হাত পায়ের স্তব্ধতা, শরীরের জড়তার অবুঝ চাহনি যেন বলে দিচ্ছে শরীর নয়, পুড়েছে তার দুরন্তপনা। হুমায়রা পা থেকে বুক পর্যন্ত ব্যান্ডেজে মোড়ানো শরীর নিয়ে শুয়ে আছে হাসপাতালের শয্যায়। গোসলের জন্য গরম করে রাখা পানিতে পড়ে পুড়ে যায় হাত, পা, পিঠের অংশ। গরম পানি বলছিল, বলে ব্রাশ করতে গেছিল, পরে বাথরুমে বসে গেছিল পানিতে। বসে যাওয়ার পরে ওই যে ওঠার চেষ্টা করছে, হাত দুইটা ঢুকে গেছিল। প্রায় 18% আর কি ইনজুরি হয়েছে। গরম দুধ মুখে পড়ে বরিশাল থেকে আসা 15 মাসের শিশু ফাতিহা, 4 বছরের ইউসুফ কিংবা রাজধানীর মাতুয়াইলের আরোয়া, অধিকাংশেরই গল্প হুমায়রার মতো। পাশের রুমের এক মহিলা গরম পানি দিছে, সাথে সাথে মারামারি করতেছে, দৌড় দিছে। আমার মহিলা পাতিল নিয়ে যাইতেছে, ওই পানি ওনার গায়ের সাথে ধাক্কা লাগে, ওই পানি আমার মেয়ে শরীরে পড়ছে। দুধ জাল দিয়ে টেবিলের উপরে রাখছে, আস্তে আস্তে বাচ্চা মানে দুধটা কাট করে মগটা আর কি ফালাইয়া দিছে। শিশু থেকে তরুণ কিংবা বৃদ্ধ, কেউ গোসলের গরম পানিতে আহত, কেউ আগুন পোহাতে গিয়ে দগ্ধ, আবার কেউ গরম দুধ, ডাল, ভাতের মাড় বা এই জাতীয় জিনিসে পুড়ে দগ্ধ, যাদের বেশিরভাগই 20 থেকে 40% পর্যন্ত পোড়া। এই সময়ে অন্য প্লাস্টিক সার্জারির রোগীদের আসলে আমরা ভর্তি দিতে পারি না, কারণ বার্ন এতই বাড়ে। পুরুষ রোগীর তুলনায় এই সময়টাতে শিশুদের সংখ্যা বেশি থাকে, মহিলাদের সংখ্যা বেশি থাকে এবং বয়স্কদের সংখ্যা। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেল বছর জরুরি বিভাগে সেবা নিয়েছেন 16,623 জন পোড়া রোগী। এর মধ্যে গুরুতর 6,241 জন, আর মৃত্যু হয়েছে 1,189 জন। পোড়া রোগী ভর্তির দিক থেকে জানুয়ারি মাস শীর্ষে রয়েছে। এছাড়া নতুন বছরের 25 জানুয়ারি পর্যন্ত বহির্বিভাগে 6,543 জন, জরুরিতে 1,000 রোগী সেবা নিয়েছেন, আর ভর্তি হয়েছেন 498 জন দগ্ধ রোগী, যার মধ্যে মারা গেছেন 89 জন। অ্যাডাল্ট একটা মানুষের ক্ষেত্রে 15 ভাগের বেশি পুড়লে তাকে অবশ্যই স্যালাইন পুশ করতে হবে।
আর বাচ্চাদের ক্ষেত্রে আরও কম, বাচ্চাদেরকে 10 ভাগের বেশি পুড়লেই কিন্তু স্যালাইনটাকে তাকে পুশ করতে হবে। এবং এটা হলো প্রথম 24 ঘন্টা হলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের সময়। তো ওই সময়ের মধ্যে যদি আমরা না করি, বাচ্চার যে ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স যেটা হয়ে যায়, এটা কিন্তু রিকভারি করা বেশ টাফ হয়ে যায় এবং প্রথম ম্যানেজমেন্টটা আমরা না করতে পারলে রিকভার করা বেশ কঠিন হয়ে যায়। উপজেলা ও জেলা হাসপাতালে পোড়া রোগীদের সঠিক চিকিৎসা না থাকায় 50 ভাগ রোগী দুর্ঘটনার প্রথম 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হতে ব্যর্থ হন। আগুন লাগলে সঙ্গে নিজেকে থামতে হবে। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর রউফ মারা গেছেন। সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। দীর্ঘদিন হৃদরোগ সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। 1982 সালে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন। পরে 1990 সালের 25 ডিসেম্বর তাকে সিইসি হিসেবে নিযুক্ত করেন তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। এছাড়া দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির চেয়ারম্যান, জাতীয় শিশু সংগঠন ফুলকুরির সভাপতি, ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শরিয়া বিষয়ক উপদেষ্টা ছিলেন মোহাম্মদ আব্দুর রউফ। বাজারে চাহিদা থাকার পরও গ্যাসের সংকটে বছরের অর্ধেক সময় বন্ধ থাকছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া উৎপাদন। এছাড়া পুরনো যন্ত্রপাতির কারণে কমেছে উৎপাদন ক্ষমতা। এমন অবস্থায় প্রতি বছর ইউরিয়া উৎপাদনের লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছে দেশের অন্যতম বৃহৎ এই সার কারখানাটি। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন। মেয়াদ পেরিয়েছে অধিকাংশ যন্ত্রপাতির, ফলে বেড়েছে যান্ত্রিক ত্রুটি। এতে হ্রাস পেয়েছে উৎপাদন ক্ষমতা। তবুও জোড়াতালি দিয়ে ইউরিয়া সার উৎপাদন করে আওতাভুক্ত 7 জেলায় যোগান দিচ্ছে আশুগঞ্জ সার কারখানা। তবে বর্তমানে উৎপাদন সক্ষমতা 1600 টন থেকে নেমে এসেছে 1100 টনে। মূলত ইউরিয়া উৎপাদনের প্রধান কাঁচামাল প্রাকৃতিক গ্যাস, পানি ও বাতাস। উৎপাদন স্বাভাবিক রাখতে প্রতিদিন অন্তত 600 PSI চাপে 48 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। তবে চাহিদামতো গ্যাস না পাওয়ায় বছরের অর্ধেক সময় ব্যাহত হয় সার উৎপাদন। অভিযোগ রয়েছে, বিদেশ থেকে সার আমদানির জন্য একটি চক্রের নির্দেশে বছরের বেশিরভাগ সময় আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। সর্বশেষ গেল বছরের 21 ফেব্রুয়ারি থেকে 14 নভেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ না থাকায় ইউরিয়া উৎপাদন বন্ধ ছিল। পরে শ্রমিকদের দীর্ঘ আন্দোলনের পর গ্যাস সরবরাহ শুরু হয়। তবে উৎপাদন স্বাভাবিক রাখতে না পারায় দিন দিন অলাভজনক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে কারখানাটি। হাই প্রেসার মেশিন, যেটাকে বলে অনেক উপরের লেভেলের মেশিন, যেগুলা কম প্রেসারে চালাইলে নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন গ্যাস সংযোগের কারণে, বন্ধ থাকার কারণে আমাদের কারখানাটা অনেক মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। যদি আমরা পরিপূর্ণ গ্যাস প্রেসারটা পাই এবং সরকার যদি এই প্রেসারের সহযোগিতা করে আমাদের, ইনশাল্লাহ এই আশুগঞ্জ ফার্টিলাইজার থেকে খুব ভালো সার উৎপন্ন করে মনে করেন যে পুরো বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ সারগুলো পৌঁছে দিতে পারবো। সংশ্লিষ্টরা বলছেন, পুরোদমে সার উৎপাদন করা গেলে কারখানাটি লাভবান হওয়ার পাশাপাশি কমে আসবে আমদানি নির্ভরতাও, যার জন্য প্রয়োজন নতুন যন্ত্রপাতি। কারখানা চালু করলে আমরা যদি লো লোডেও চালাই, এই কারখানায় 1150 টন সার প্রতিদিন বের হয়। তো 1150 টন সারের মূল্য প্রায় 4 কোটি টাকার কাছাকাছি। তা গভর্নমেন্ট আমাদেরকে যে রেটে আমাদেরকে অর্থ দেয়, তো এই এত বড় একটা লাভজনক প্রতিষ্ঠানকে আপনি গ্যাসের অভাবে বন্ধ যদি রাখেন, তাহলে লাভজনক প্রতিষ্ঠান তো লাভের মুখ দেখবে না, সে তো লসেই থাকবে। জাতীয় গ্রিডে চাপ কম থাকায় সার কারখানায় চাহিদামতো গ্যাস দেওয়া যাচ্ছে না বলছে বাখরাবাদ গ্যাস কোম্পানি। আর গ্যাসের চাপ কম থাকায় উৎপাদনে গতি আনা যাচ্ছে না বলছে কারখানা কর্তৃপক্ষ। গ্যাসের স্বল্পতার কারণে তাদের চাহিদা মতো দেশের আমরা গ্যাস দিতে পারি না। আমরা 42 বারে চাই, সেক্ষেত্রে আমরা পাইছি হলো 38 বার। আমি আপনি এটা হলো সরকার কখন গ্যাস দিবে, কাকে বিদ্যুতে কত দিবে, সারে কত দিবে, এটা একটা ডিসিশন নেয়, তার লোড বরাদ্দ দেয়, ওটা বুঝছেন। তো সারা দেশে সারে দেয় হলো 235, 235 দিয়ে 3টা বা 4টা সার কারখানা চলার কথা। বর্তমানে যে সমস্যা বিরাজ করছে সেটা হচ্ছে যে গ্যাসের প্রেশার কম থাকার কারণে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হচ্ছে না। তো আমরা আমাদের ম্যানেজমেন্ট এবং সিবিএ কর্তৃপক্ষ, বিসিএসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ব্যাপারে যথেষ্ট চেষ্টা চালায় যাচ্ছেন, যাতে গ্যাস প্রেশার কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ানো সম্ভব হলে আমরা আমাদের যেই কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পৌঁছাতে পারব। 1983 সাল থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করা আশুগঞ্জ সার কারখানার তালিকাভুক্ত ডিলার প্রায় 750।
এখানে উৎপাদিত প্রিল্ড ইউরিয়া সার ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও কুমিল্লা, চাঁদপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও সুনামগঞ্জে সরবরাহ করা হয়। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মেক্সিকোর দক্ষিণাঞ্চলে তাবাস্কো রাজ্যে বাস দুর্ঘটনায় প্রাণ গেছে 41 জনের, আহত বেশ কয়েকজন। বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স। স্থানীয় সময় শনিবার ভোরে 48 আরোহী নিয়ে বাসটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে মুহূর্তেই আগুন ধরে যায় বাসে। কয়েক মিনিটের আগুনে ভস্মীভূত হয়ে যায় পুরো গাড়িটি। এতে বাসটির ভেতরে থাকা ড্রাইভার সহ 41 জন আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। এখন পর্যন্ত 18টি মরদেহ শনাক্ত করেছে উদ্ধারকর্মীরা। বাকিদের শনাক্তে অব্যাহত রয়েছে উদ্ধার কাজ। এদিকে মালির উত্তর পূর্বাঞ্চলীয় গাঁও শহরে সেনাবাহিনীর গাড়ি বহরে বন্দুকধারীদের পরিকল্পিত হামলায় অন্তত 50 জনের প্রাণহানি হয়েছে। শনিবার রয়টার্সকে তথ্য নিশ্চিত করেছে তদন্তকারী কর্মকর্তা। পুলিশ আরও জানিয়েছে, গেল শুক্রবার গাঁও শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত কোবে গ্রামের কাছে এই হামলা হয়। হামলার পর ওই গাড়িবহরে আগুন ধরিয়ে দেয় ওই বন্দুকধারীরা। এলাকাটিতে প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে ইসলামিক স্টেট সংশ্লিষ্ট সংগঠন ও আল কায়েদা সক্রিয় ভূমিকা পালন করে আসছিল বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। এতে করে মালির পরিবেশ আগের চেয়ে আরও বেশি অস্থিতিশীল হয়ে উঠেছে। আনুষ্ঠানিকভাবে 50 জনের মৃত্যুর খবর জানানো হলেও গাঁও হাসপাতালে 56টির মতো দেহ নিবন্ধন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। হামলায় সামরিক বাহিনীর ঠিক কতজন নিহত হয়েছে এ নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি মালির সেনাবাহিনী। শেষ করব এখন ঢাকা, তার আগে শিরোনামগুলো আরও একবার। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে 82 জন সহ সারা দেশে আটক শতাধিক। সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। কমিশনের রাজনৈতিক প্রভাব বন্ধ না হলে আগের মতোই নির্বাচনের সংখ্যা সিইসির। সহযোগিতা পেলে নির্ধারিত সময়ে ভোট অনুষ্ঠানের আশ্বাস। যে রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায়, তাহলে দেখবেন যে আমি মনে করি যে আবার সেই পুরানো জিনিস রিপিট হবে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অন্তত 300 লকার খুলতে কেন্দ্রীয় ব্যাংকে দুদক টিম। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এই তল্লাশি। এবং পোড়া রোগীর 50 ভাগই 24 ঘন্টার মধ্যে চিকিৎসা না নেওয়ায় বাড়ছে মৃত্যু ঝুঁকি। জানুয়ারিতে বার্ন ইনস্টিটিউটে রেকর্ড ভর্তি। এ ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হন facebook.com/tv.এখন, ইউটিউবে যুক্ত হন youtube.com/c/এখন tv।